হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 10টা। গত দুদিন ধরেও এখানে এত গরম পড়েছিল, আমরা তো ভেবেছি এবছর বোধহয় শীতের অবসানটা ঘটল, এখন ধীরে ধীরে গরম পড়া শুরু করবে। বৃষ্টিটা শুরু হয়েছিল অনেক সকাল থেকে, ধীরে ধীরে দেখলাম স্নোফল শুরু হলো। আর যেমন তেমন স্নোফল না, প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে দেখলাম বাইরে। এখানকার ওয়েদার সম্পর্কে সত্যিই কিছু বলা যায় না, এই ভালো তো এই খারাপ। আবার জানেন তো, দেখলাম বিকেল 5টা থেকে নাকি রোদ উঠবে। দেখা যাক বিকেলটাতে কি হয়। সে যাই হোক, চলুন তাহলে। এখন এসেছি সকালে জলখাবার বানানোর জন্য। ওর একটু কাজ ছিল সকালের দিকে, ওই জন্য ও বাইরে বেরিয়েছিল। এখন ফোন করে বলল বাইরে নাকি এত স্নোফল হচ্ছে, রাস্তার এপার থেকে ওপার দেখাই যাচ্ছে না। যদিও এক্ষুনি ঘরে ঢুকবে, তাই ভাবলাম আগে ঝটপট কিছু জলখাবার বানিয়ে ফেলি দুজনের জন্য। আজকে ঘুম থেকে আমি অনেক সকালে উঠে একবারে স্নান আর পুজোটা সেরে নিয়েছি। আর ওই যে আগেই বলেছিলাম আপনাদের, পুজোটা যদি দেওয়া হয়ে যায় তাহলে মনে হয় আমার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। আর ওই পুজোটা না দিলে না, সারাদিন মনের ভেতর কেমন একটা খুঁতখুত করে। তাই আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি সকালের এক্সারসাইজ শেষ করার সঙ্গে সঙ্গে স্নানটা করে পুজোটা সেরে নিতে। ব্যাস, তাহলে আমার একটা কাজ এগিয়ে থাকে। আর আজ সকালে আমি এক্সট্রা করে কিছু বানাচ্ছি না, ঘরে কিছু ফল ছিল, যেমন এই স্ট্রবেরি, অ্যাভোকাডো, এগুলো দিয়েই আজকে সকালে জলখাবারটা সারবো। আর সঙ্গে কিছুটা ডিমও আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো চলুন, এদিকে আমার জলখাবার তো রেডি হয়ে গেছে, আর এটা বানাতে বানাতে দেখলাম ও ঢুকে পড়েছে। এই একটুখানি সময়ের মধ্যে বাইরের পরিবেশটা অসাধারণ। চারিদিকটা দেখুন পুরো সাদা হয়ে গেছে, এর মধ্যে আবার নাকি রোদও উঠবে। আরও আমাদের ঘরের সামনে এই যে গাছগুলো রয়েছে, এখন একটাতেও পাতা নেই। এই গাছের ফাঁক ফোকর দিয়ে জানেন তো, প্রচুর মানুষের বাড়ি রয়েছে এখানে। আমরা তো গরমের সময় এসেছিলাম, তখন গাছ ভর্তি পাতা ছিল, তাই বুঝতে পারিনি, আর অতটা লক্ষ্যও করিনি। এখন এই পাতা না থাকায় বুঝতে পারি এখানে অনেক মানুষের বাড়ি রয়েছে। গত দুদিন ধরে তো এখানে প্রচণ্ড গরম ছিল, তাই আমার ঘরে সব গাছগুলোকে নিয়ে এসেছিলাম ব্যালকনিতে রোদ দেখাবার জন্য। আর তার সঙ্গে কিছু গাছের আমি বীজ বসিয়েছিলাম চারা বের করার জন্য, তাদেরকেও বাইরে নিয়ে এসে রেখেছি। ব্যাস, ওই একটা দিন যেতে না যেতেই আবার স্নোফল শুরু হয়ে গেল। চলুন তাহলে এবার ঘরের দিকে যাওয়া যাক। বাইরের এত সুন্দর এই ঠান্ডায় আজকে মনে হচ্ছে একটু ঝাল ঝাল করে চিকেন রান্না করি, একটু বেশি করে ঝোল দিয়ে, আলু দিয়ে। আমাদের বাড়িতে চিকেনটা প্রায় হয়, তবে চিকেনের এই যে ঝোলটা, এটা খুব কম হয়। আজকেই আমরা আলোচনা করছিলাম, এই চিকেনে যে লাল ঝোলটা হয়, সেটা মনে হচ্ছে আমরা বহু যুগ হয়ে গেছে খাইনি, তাই ভাবলাম আজ দুপুরে ওটাই বানাবো। আরও দেখলাম ফ্রিজে কয়েকদিন ধরে কিছু চিংড়ি মাছ পড়ে রয়েছে, সেটা দিয়ে ভাবলাম ভেন্ডি দিয়ে ঝোল রান্না করব। আর এদিকে আমার রান্নাঘরের এই ইউটেন্সিল হোল্ডারটা না পেছন থেকে ফেটে গেছে, তাও প্রায় বেশ কয়েকদিন হয়েছে। আমি একটা নতুন এনে রেখেছি, আজ করব কাল করব বলে চেঞ্জই করা হচ্ছিল না, তাই আজ আমি রান্না করার আগে এটাকে আগে চেঞ্জ করলাম। তো চলুন এখানে ওই দুপুরে রান্না করার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলি, আর সেই সঙ্গে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তরও দিই। আমি যবে থেকে ইউটিউব শুরু করেছি তবে থেকে আমি আপনাদের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি, আর তার মধ্যে সবথেকে কমন যেটা পেয়েছি, আমাদের এই ইউনিক লাভ স্টোরিটা যেন আপনাদের সঙ্গে শেয়ার করি। মানে কিভাবে আমি একজন ভারতীয় হয়ে একটা বাংলাদেশের ছেলের সঙ্গে বিয়ে করলাম। তো চলুন আজকের এই দুপুরে রান্না করতে করতে আপনাদের সেই প্রশ্নগুলোরই উত্তর দিই। সময়টা ছিল ওই 2018 সালে শুরুর দিকটা। ওর সঙ্গে আমার তখন পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে। আর ফেসবুকে পরিচয় হবারও একটা কারণ রয়েছে। আপনাদেরকে আগে একটা ভ্লগে বলেছিলাম, ওর মাসি বাড়ি কিন্তু আমাদের বাড়ির ওখানে, মানে ইন্ডিয়াতে। আর ওর মাসির ছেলে মানে আমার ওই দাদাও কিন্তু আমেরিকাতেই থাকে। মানে আমরা আগে তো সিয়াটেলে থাকতাম, ওই স্টেটেই ওই দাদা থাকতো। আর ওরা যেহেতু দুই ভাই, ছুটি পেলেই দুজনে একসঙ্গে দেখা করতো। আর ওই দাদার ফ্রেন্ড লিস্টে ছিলাম আমি, কারণ ওই দাদার বাড়ি আর আমাদের বাড়ি খুব বেশি দূরে না। আর ওখান থেকেই ও আমাকে দেখে। তারপরে ওই ধীরে ধীরে আমাদের ওই মেসেজের মাধ্যমে কথোপকথন শুরু হয়। তারপর যেটা হয় আর কি, টুকটাক আমাদের মধ্যে কথাবার্তা তো হতো, তবে আমি না ওকে কেন যেন মন থেকে মানতে পারতাম না। কারণ আমি বড় হওয়ার পর থেকেই জানতাম
আর যাই হোক, আমি দেশের কোনো ছেলেকেই বিয়ে করব। বিদেশে থাকা কোনো ছেলের সঙ্গে আমি বিয়ে করব, এটা যেন আমি আমার মনটাকে মানাতেই পারতাম না। কিন্তু এর মানে কিন্তু কখনোই এটা না যে বিদেশের ছেলেরা খারাপ হয় বা তাদেরকে বিয়ে করা যায় না। আমি আমার দিকটা ভেবেছিলাম, আমরা যেহেতু দুটো বোন, আমাদের কোনো ভাই নেই, তাই মা বাবার জন্য আমরা দু বোনই একমাত্র ভরসা। তাই আমি সবসময় চাইতাম দেশেরই কোনো এমন একটা ছেলেকে বিয়ে করব, যাতে মা বাবার যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে ডাকলে অন্তত একদিনের মধ্যে আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পারি। এটা আমার চিন্তাধারা ছিল। কিন্তু এই যে বলে না, তুমি যেটা চিন্তা করবা সেটাই যদি হতো তাহলে তো আর ভগবানের প্রয়োজন হতো না। তোমার উপরে একজন আছে চিন্তা করার জন্য, যে সব সময় তোমার জন্য ভালোটাই চিন্তা করছে। সে যাই হোক, কিন্তু ওর সঙ্গে আমি কথা বলে এটুকু বুঝতে পেরেছি যে ওর শুরুটাও ওই বিয়ে আর ওই শেষটাও বিয়ে। মানে ও ওই সম্পর্ক রাখবো কয়েক বছর, দেখবো, তারপরে বিয়ে করব, ও কখনো আমাকে এটা বলেনি। ওর প্রথম কথাই ছিল, তুমি রাজি হলে আমি চলে আসবো বিয়ে করতে। তখন আমি ভাবতাম, বিয়ে করবে বললেই কি বিয়ে করা সম্ভব নাকি? ওর ফ্যামিলি থাকে বাংলাদেশে, আমি থাকি ইন্ডিয়াতে, ও নিজে থাকে আমেরিকাতে, এটা কি করে সম্ভব? আরও আপনারা তো জানেনই, আমার দিদি দুবাইতে জব করে, তো সেই সময়টায় আমার দিদি ছুটিতে বাড়িতে এসেছিল। আর আমার দিদির চিন্তাধারাটা একটু অন্যরকম। ও সবসময় চাইতো যে ও বিদেশে সেটেল করবে, বিদেশে একটা ভালো লাইফ লিড করবে, ও জবও করে বাইরের দেশে। তো না, তখন থেকে আমাকে ম্যানিপুলেট করা শুরু করে। আর ছোটোবেলা থেকে আমার দিদি আমাকে বিয়ে দেওয়া নিয়ে খুব এক্সাইটেড ছিল। আর ও সবসময় চাইতো আমি যেন খুব সুখে থাকি, খুব ভালো একটা জায়গায় সেটেল করে নিই নিজের লাইফটাকে। আমার এই বিয়ের পেছনে আমার দিদির সবথেকে বড় অবদান এটা বলা যায়। সে যাই হোক, দিদি যখন এলো তখন আমাকে ওর সঙ্গে কথা বলার জন্য খুব এনকারেজ করতো। তো আমি দু একবার কথা বলার পর যখন দেখছে ও আমি ওর সঙ্গে কথা বলছি, ও না তখন আর সুযোগটা হাতছাড়া করেনি। ও বলছে, তুমি কাকিমাকে দাও, আমি কাকিমার সঙ্গে কথা বলবো। তখন আমার মাকেও কাকিমাই বলতো, যেহেতু চেনে না, তো আমার মার সঙ্গেও কথা বলে। আর এদিকে আমার মা বাপির চিন্তাধারাও অনেকটাই আমার মতনই ছিল, যে তারা বিদেশে কোনো ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে না। আমি সেটাই জানতাম, তাই আমি ভেবেছিলাম মার সঙ্গে কথা বলছে বলুক, আমার ওইদিকে পছন্দ না, আর আমার মা বাপিও হয়তো পছন্দ করবে না। কিন্তু আমি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছিলাম। আমার মা বাপি সবার ওর সঙ্গে কথা বলে ওকে খুব পছন্দ হয়েছে। আর এদিকে আমার দিদিও ওর সঙ্গে কয়েকবার কথা বলেছে, ওরও খুব ভালো লেগেছে। আর তার মানে এইটা না যে আমরা শুধু এই ফোনে ফোনে কথা বলেই ছেলে পছন্দ করে বিয়ে করার জন্য আসতে বলেছি। আর ওর যে মাসির ছেলে ছিল, ওই দাদার বাড়ি যেহেতু আমাদের ওখানে, দাদাকে আমরা আগে থেকেই চিনতাম। তো মা খুব ভালো করে দাদার সঙ্গে কথা বলে যে, দেখো বাবা, আমরা তো সেভাবে চিনি না, তুমি ভালো করে চেনো তোমার দাদাকে, তোমার বোনটাকে কোথায় বিয়ে দেবো সেই সম্পর্কে তুমি ভালো করে একটু জেনে বুঝে কিন্তু আমাদেরকে বলো। তো তখন ওই দাদাও বলেছিল যে আপনি নিশ্চিন্তে এখানে বিয়ে দিতে পারেন, দাদা খুবই ভালো মানুষ। তারপরে আর কি, ধীরে ধীরে দেখলাম বাড়ির পরিবেশটা যেন কেমনভাবে পরিবর্তন হয়ে গেল। ধীরে ধীরে মানুষগুলো মানে 360 ডিগ্রি ঘুরে গেল। তো তারপরে আর আমার কিছু করার ছিল না, ধীরে ধীরে আমি ওর সঙ্গে কথা বলা শুরু করি। তবে যতই আমি ওর সঙ্গে কথা বলি না কেন, আমার মনটাকে আমি কিছুতেই রাজি করাতে পারতাম না যে আমি আমেরিকাতে আসব। তারপরে আর কি, ধীরে ধীরে না আমি ওকে একটু একটু করে ম্যানিপুলেট করা শুরু করি যে, দেখো আমেরিকাতে তো আমাদের কেউ নেই, তুমি দেশে এসে সেটেল করার চেষ্টা করো, যেখানে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ থাকবে না, সেখানে শুধু তুমি আর আমি থেকে কি করব। দেখো তুমি ধীরে ধীরে দেশে চলে আসো। কিন্তু ও দেখতাম কিছুতেই রাজি হতো না। এখন যদিও বুঝতে পারি কেন রাজি হতো না। সে যাই হোক, এর মধ্যেই যখন ওর সঙ্গে আমার বিয়ের কথোপকথন একটু চলছিল, তার আগে তো অলরেডি ও গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেই দিয়েছিল, সেটা হাতে পেতে আর মাসখানেক বাকি ছিল। সেই জন্য ওই দেশ থেকে বেরোতেও পারছিল না। তাতে আমার আবার একটু সুবিধে হয়েছে, আমি আবার একটু ভাবনা চিন্তা করার সময় পেলাম, একটু বেশি ওর সঙ্গে কথা বলে সময় কাটাতাম, ওকে বোঝার চেষ্টা করতাম, ওকে চেনার চেষ্টা করতাম যে ও কেমন ধরনের মানুষ। তো এভাবেই আমাদের প্রায় 6টা মাস কেটে যায়। হঠাৎ একদিন শুনি ওর গ্রিন কার্ড হয়ে গেছে, ও 1 মাসের মধ্যে বাড়ি আসছে বিয়ে করতে। কিন্তু তার আগের মুহূর্ত পর্যন্ত আমি ভেবেছিলাম এই সম্পর্ক হয়তো টিকবে না, বা এই সম্পর্ক বেশি দূর যাবে না, কারণ ওর বাড়ি বাংলাদেশ, আমার বাড়ি ইন্ডিয়া, ও থাকে আমেরিকায়, কি করে এসব সম্ভব। কিন্তু ও যখন আরও বলল হাতে রয়েছে মাত্র 1টা মাস, তার মধ্যেই বিয়ে করতে হবে, এটা শুনে আমার মতন আমার বাড়ির সবার তো মাথায় হাত। 1টা মাসের মধ্যে কি সম্ভব সব কিছু জোগাড় যন্ত্র করার? আরও একটা বিয়ে বলে কথা, এইটুকু সময়ের মধ্যে কখনোই এটা সম্ভব নয়। আর ওর আসার সময়টা ঠিক হলো মার্চ মাসে, মানে 2019 সালে মার্চের দিকে যাদের বিয়ে হয়েছে
তারা হয়তো জানবে যে ওই সময়টায় কী পরিমাণে বিয়ে ছিল চারিদিকে। না আমরা সেই সময় পেয়েছি ভালো একটা প্যান্ডেল, না ডেকোরেশনের লোক, না ভালো একটা মেকআপ আর্টিস্ট, না ভালো ভিডিওগ্রাফি করার লোক, কারণ সবাই ওই সময় বুক হয়ে গেছে। আর ওই সময় যেহেতু ওই গ্রিন কার্ডের প্রসেসিংটা চলছিল, ও আমাকে ঠিকঠাক এক্স্যাক্ট ডেট বলতে পারেনি যে কবে আসবে। ও যখনই গ্রিন কার্ড হাতে পেয়েছে তার 1 সপ্তাহের মধ্যেও সিদ্ধান্ত নিয়েছে দেশে আসবে, মানে ও ইন্ডিয়াতে এসে ওর মাসির বাড়িতে উঠবে। আর তার মধ্যে তো বাংলাদেশের সবাইকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে অমুক সময়ের মধ্যে তোমরা সবাই মাসির বাড়িতে চলে আসবে। আর আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর সবাই কিন্তু ইন্ডিয়াতে অনেকবার এসে ঘুরে গেছে, কারণ এখানেই তো আমার শাশুড়ি মায়ের বোনের বাড়ি রয়েছে, যেখানে তারা আমার বিয়ের সময় এসেছিল। আর তখন আমার হাজব্যান্ড বাংলাদেশে যেতে পারলেও আমার মা বাবা তো আর আমাকে বিয়ে করতে বাংলাদেশে যেতে দেবে না, যেটা কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্যই আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই ইন্ডিয়াতে আসলো, আর আমার হাজব্যান্ডও তখন ইন্ডিয়াতে আসলো আমাকে বিয়ে করার জন্য। আরও সবাই হয়তো এটা শুনলে হাসবেন, আমি তখন বিয়ে করতে যাচ্ছিলাম এমন এক ছেলেকে যে কিনা বাইরে থাকে আর আমার শ্বশুরবাড়ি বাংলাদেশে, অথচ আমি তখনও পাসপোর্ট বানাইনি। মানে আমি এতটা কনফিডেন্ট ছিলাম যে আমি কখনোই বিদেশের ছেলে বিয়ে করব না। সে যাই হোক, এই 1 মাসের মধ্যে যেহেতু আমরা কিছুই গুছিয়ে উঠতে পারিনি, তাই আমরা ভেবেছিলাম যে কোনো একটা লজে গিয়ে বিয়ে করে নেব বা কোনো একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নেব। ঠিক তার পরক্ষণেই শুনলাম, যেটা বলতে আমার আজও খুব খারাপ লাগে, একজনের না তখন বিয়ে ভেঙে গিয়েছিল, আর তার সেই প্যান্ডেলটা তখন আমরা পেয়েছিলাম। আর এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে। আর আপনাদেরকে বলছিলাম না বিকেলের দিকে আবার দেখাচ্ছে এখানে রোদ উঠবে, তো দেখুন দুপুরের দিকেই রোদ উঠে গেছে। গাছের ওপরগুলোতে হালকা হালকা স্নো পড়ে থাকলেও ঘাসের ওপরে যে স্নোগুলো রয়েছে সেগুলো দেখুন ধীরে ধীরে মেল্ট হওয়া শুরু হয়েছে। কি অদ্ভুত, তাই না? সে যাই হোক, তারপর যেটা বলছিলাম, আমরা একেবারে শেষের মুহূর্তে সেই প্যান্ডেলটা পেয়েছিলাম। তারপরে আর কি একটা একটা করে বাঁশ পড়া আমাদের বাড়িতে শুরু হলো। এখানে আরও একটা মজার ঘটনা আছে। আমাদের এই যে বিয়ের ব্যাপারটা, সেটা না আশেপাশে কেউ জানতো না, শুধুমাত্র আমাদের খুব কাছের কিছু আত্মীয় স্বজন ছাড়া। যখন আমাদের বাড়িতে একটা করে বাঁশ পড়া শুরু হলো, তখন না সবাই অবাক হয়ে গেল যে কিভাবে এটা সম্ভব। কারণ তাদের অবাক হওয়াটাও খুব স্বাভাবিক, কারণ আমরা সেভাবে কাউকে জানাইনি। কারণ বিদেশ থেকে ছেলে আসবে, কবে আসবে, আদেও কি আসতে পারবে, এই সব কিছু নিয়ে না আমরা সেভাবে কাউকে আশেপাশে জানাইনি। সে যাই হোক, শেষমেশ আমেরিকা থেকে তো ছেলে ইন্ডিয়াতে এসে পৌঁছালো, আর ওদিকে বাংলাদেশ থেকে আমার শ্বশুর শাশুড়ি আর আমার দেওর, তারাও ইন্ডিয়াতে এসে পৌঁছালো। বাংলাদেশ থেকে তো সবার আসা ওভাবে সম্ভব নয়, তাই এই 3 জনই এসেছিল ওখান থেকে। আরও এর মধ্যে ও যখন এই দেশে এসে পৌঁছালো, কী করেছে জানেন? মানুষ তো এতদিন আসার পরে একটু রেস্ট করে বা একটু ঘুমিয়ে নেয়। ও কী করেছে, আসার পরপরই স্নান করে খেয়ে দিয়ে ওর মাসির ছেলেকে নিয়ে সোজা আমাদের বাড়িতে চলে এসেছে। আর ও তো আমার কাছে নতুন, আর আমার মা বাবার কাছেও নতুন। আমরা সবাই ওকে তখন প্রথম দেখছি। আমরা সবাই না ওকে প্রথমবার দেখে হতবাক হয়ে গেছি। যতই আমাদের বিয়ে ঠিক হোক না কেন, আমরা তো ভেবেছিলাম প্রথম দেখাটা হয়তো গার্জিয়ানদের সঙ্গে করে নিয়ে হবে, কারণ আমার বাড়িতে তো ওরকম চল নেই যে যখন তখন যে কেউ হট করে ঢুকে পড়বে, যতই ওর সঙ্গে আমার বিয়েটা ঠিক হোক না কেন। আর ও ভেবেছিল আমাদের তো বিয়ে ঠিক হয়েই গেছে, আমি এখন যখন তখন যাওয়া আসা করতে পারি আর কি। আর ও যখন ইন্ডিয়াতে এসে নেমেছে তখন ছিল ভোর 4টে। ওই স্নান খাওয়া দাওয়া করতে করতে 6টার অপেক্ষা করছিল ও কখন ঘর থেকে বের হবে। আর আমরা তো সাধারণত ওই সময়টাতে ঘুমোই, যার জন্য ওর সঙ্গে আমার কথাও হয়নি। সকালে উঠেই আমি ওই বাসি মুখে ওর মুখ দেখেছি। আর ওকে ওই রকম হঠাৎ করে প্রথম দেখে আমার গা হাত পা তো থরথর করে কাঁপছিল তখন, যে আমি এটা কী দেখে ফেললাম। কারণ প্রথমবার এসছে, মানুষ তো একটু প্রিপারেশান নেয়, আমি সেটারও সুযোগ পাইনি। পরে তো আমরা খুব হাসাহাসি করেছিলাম এই জিনিসটা নিয়ে। তো যাই হোক, সব শেষে সমস্ত রকম বাধা বিপত্তি পেরিয়ে আমাদের বিয়েটা হলো। আর আমাদের রিসেপশনটা হয়েছিল ওরই মাসিবাড়ির পাশে একটা লজ ছিল সেখানে। এবার ও তো দেশে গিয়ে 3 মাসের মতন থাকবে। এবার 3 মাস তো আমি ওকে ঘর জামাই রাখতে পারি না, বা ও থাকবে না। আর ওর মাসির বাড়িতে গিয়ে আমরা এতগুলো মানুষ উঠবো, ওনারা যদিও আমাদের খুব করে বলেছিলেন থাকতে, তবে আমরাই থাকিনি। ওখানেই আমরা একটা ঘর ভাড়া করে সেখানেই ছিলাম। আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই আমরা সেখানে খুব আনন্দ করেছিলাম, মজা করেছিলাম। তারপরে যখন 3 মাস শেষ হলো, যে যার মতন দেশে ফিরে গেল। আমার হাজব্যান্ড চলে আসলো, আমার শ্বশুর শাশুড়ি দেওর বাংলাদেশ ফিরে গেল, আর আমি থেকে গেলাম ইন্ডিয়াতে। কারণ বিয়ের পরপরই তো আর চলে যাওয়া যায় না, তারপরে কাগজপত্রের কিছু প্রসেসিং থাকে, যেগুলোর জন্য আমার ম্যারেজ সার্টিফিকেটটা খুব দরকার ছিল।
সেটাই নিয়ে গিয়ে ও জমা করেছিল, তারপর আমার প্রসেসিং শুরু হয়েছিল আর কি ও দেশে যাওয়ার জন্য। আমাদের বিয়ের পর তো ইন্ডিয়াতে 3 মাস মতন ছিল, আর তারপরে ও চলে আসে আমেরিকাতে। 2019-এর পর 2020 সালে শুরু হয়ে যায় করোনা। এই 19 সাল থেকে 2023 সাল অবধি আমি বলতে পারেন অনেকটাই বনবাসে যেভাবে জীবন কাটায় সেভাবেই কাটিয়েছি। খুব প্যাথেটিক আমার একটা সময় গেছে ওই সময়টা, আজও বলতে গেলে আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। সেটা খুবই করুণ কাহিনী, অন্য কোনো একটি ভ্লগে হয়তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সে যাই হোক, সবশেষে আমি বলবো জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, যার সঙ্গে একটা সময় আমি ভেবেছিলাম কোনোভাবেই বিয়ে করা সম্ভব নয়, তার সঙ্গে আমার সংসার জীবনের বেশ কয়েকটা বছর আমি অতিবাহিত করে ফেলেছি। আমার হাজব্যান্ডের সঙ্গে যদিও আমার খুব বেশি দিনের সম্পর্ক না, ওই ফোনে হয়তো 8 থেকে 9 মাস হবে, তবু আমি বলবো ভগবানের দেওয়া সব থেকে শ্রেষ্ঠ উপহার যদি কিছু থেকে থাকে আমার মা বাবার পরে, সেটা হলো আমার হাজব্যান্ড। দেশে থাকলে হয়তো অনেক সময় নিয়ে খুঁজে দেশের কোনো ছেলেকে বিয়ে করতাম, তবে এটা আমার বিশ্বাস আমার হাজব্যান্ডের মতন ছেলে হয়তো আমি খুঁজে পেতাম না। আর এটা আমার সঙ্গে সঙ্গে আমার বাড়ির লোকেরও বিশ্বাস। আরও আমার সবসময় এটাই বিশ্বাস, ভগবান আমার সঙ্গে সেটাই করে যেটা আমার জন্য ভালো হয়। যাই হোক, এটাই ছিল আমাদের লাভ স্টোরি। আর ঘটনাটা অনেকটাই বড়, কারণ আমাদের ঘটনাটা সত্যি অনেকটা বড় হওয়ার মতনই কমপ্লিকেটেড। তো যাই হোক, এদিকে আমাদের দুপুরের খাবার শেষ হয়ে গেছে, আর বাইরে আমার একটা পার্সেল এসেছিল, সেটাই নিতে গেছিলাম। গিয়ে দেখলাম বাইরে একটা ম্যাকবুক পড়ে রয়েছে। এটাকে আমরা অনলাইনে বুক করেছিলাম। যখন কালারটা দেখেছিলাম তখন খুব ভালো লেগেছিল, তবে সামনাসামনি এর কালারটা না আমার একটুও পছন্দ হয়নি। আর এই কালারটা না এবছর নতুন লঞ্চ করা হয়েছে, তাই এটাকে আমরা স্টোরে পাবো না জেনেই অনলাইন বুক করেছিলাম। দেখি ও ঘুম থেকে উঠলে ওকে বলবো অন্তত এই কালারটার জন্য হলেও এটাকে একটু চেঞ্জ করতে। সে যাই হোক, চলুন তাহলে আজকের ব্লগটা আর খুব বেশি বড় করব না, এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।